নির্বাচনবিহীন এই দেশে ক্ষমতা থেকে গেছে, সবকিছু করে গণতন্ত্রকে হত্যা করেছে, আবার সেই তাদের সেই 72 থেকে 75 পর্যন্ত যে ঘটনা ঘটেছে। 133টি অধ্যাদেশ, এগুলো কি প্রয়োজনীয় সংস্কার ছিল নাকি ক্ষমতা দীর্ঘায়নের কৌশল? নির্বাচন বিলম্বিত করার অভিযোগ কতটা সত্য ছিল? না, নির্বাচন তো বিলম্বিত হয়নি। 133টা যে অধ্যাদেশের কথা বলেছে এগুলো নিয়ে তো সংসদে আলোচনা হয়েছে। এখন যেহেতু একটা পার্লামেন্ট কমিশন আলোচনা, এখন একটু ফর্মালি সংসদ মানে গঠিত হয়েছে, সেই সংসদে আলোচনা হয়েছে, তর্ক হচ্ছে, বিতর্ক। এর মধ্যে অনেকগুলি তো তারা করে দিয়েছে, কয়েকটা ছাড়া। এখন কথা হচ্ছে যে এবং সংসদে ডিসাইড করবে, এটা ঠিকই আছে। আমি তো মনে করি এটা প্রসিডিউর অনুযায়ী ঠিক আছে। এগুলো তো আপনাকে আইনি পরিণত করতে হবে। এখন সেখানে তর্ক বিতর্ক থাকতে পারে, আপনার এগুলো তো আমরা দেখবো, মানে দেখা হচ্ছেও, এখানে তো কোনো কিছু গোপনীয় কিছু নাই। এখন কথা হচ্ছে যে যেই দলই হোক, যদি বাংলাদেশের মানুষ মনে করে যে এই পদক্ষেপ বা এই অধ্যাদেশের বা এই অধ্যাদেশের পক্ষে বা বিপক্ষে কেউ অবস্থান করলে এটা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে চলে যাবে, সেই যারা রাজনীতি যারা করেন তারা নিশ্চয়ই তাদের সেই হিসাব নিকাশ আছে, থাকবে, সেটা তারা ভালো বলতে পারবেন। কিন্তু আমি যেটা, আপনি আরেকটা কি জানি জিজ্ঞেস করলেন, নির্বাচন, না নির্বাচন যে দেরি করতে চেয়েছে, দীর্ঘদিন তো 1.5 বছরের মধ্যে হয়ে গেছে। এটা নিয়ে নানা কথা ছিল 1.5 বছর আগে। আপনি ওই প্রশ্নই আমাকে করেছেন, ছিল না? তখন তো আমরা মানে নানা কথা আছে, নানা তর্ক বিতর্ক আছে, যেটা বলা হয়েছে যে অনেকে চায় যে নির্বাচনটা না হোক, না হয়ে দীর্ঘদিন থাকুক, যেটা সজীব ভুঁইয়ার কথার মধ্যে দিয়ে কিছুটা এখন হচ্ছে যে 29 সাল পর্যন্ত থেকে যাওয়া। তো 29 সাল পর্যন্ত থেকে যাওয়ার বিরোধিতা সম্ভবত বিএনপি করেছে, যে নির্বাচনটা দ্রুত হওয়া উচিত, একটা টাইম ফ্রেমের মধ্যে হওয়া উচিত। সেটা সংস্কারের সঙ্গে সেটাকে আপনি তো এটা করতে পারবেন না, এটা তো কখনো সম্ভব না। আপনি এখনো 10 বছর পরেও যদি নির্বাচন করেন, আপনি নতুন নতুন সংস্কারের দাবি সামনে চলে আসবে। আমার কথাটা হচ্ছে যে এই সব কিছুই যদি জনগণের কল্যাণ কেন্দ্রিক হয়, এখন তো মিডিয়া মোটামুটি স্বাধীন, মিডিয়াতে লেখালেখি হচ্ছে, ফাইন, অনেক টেবিল, আপনি টক শোতে আপনি কথা বলতে পারছেন, 16-17 বছর আমরা কথা বলতে পারি না। এখন এই যে আমরা বিভিন্ন পক্ষে বিপক্ষে কথা বলছি, এটা তো একটা ডেমোক্রেসির নাইসিটি। এটা তো আপনাকে এই প্রশ্নটা করতে হবে। তো এটা ইউনূস সরকার সাহেবের আমলেও কিন্তু ছিল, আমরা কথা বলছি, শুরু হয়েছে, আমরা এটা অস্বীকার করবো না, আমরা গণমাধ্যম করবো। এখন আমরা দেখছি যেটা আমরা চাই যে এটা চলমান থাকবে। কিন্তু কথা হচ্ছে যে আপনি যেই 29 সাল পর্যন্ত থাকা, এগুলো আমি আসলে বাস্তবসম্মত মনে করি না। এই কারণে, কারণ এদেশের মানুষ তো 16-17 বছর আপনার নির্বাচনটা ভোট দিতে পারে নাই। আমরা আরেকটু পিছনে যেতে চাই, অন-11 নিয়ে আলোচনা করতে চাই। আজকে আপনার পত্রিকা দেশ রূপান্তরে একটি লিড নিউজ ছিল, টার্গেট ওরা 113 জন, সেখানে অন-11 কুশীলবদের প্রোফাইল প্রস্তুত নিয়ে কথা। 2007 সালের অন-11 কি সত্যি একটি পরিকল্পিত ক্ষমতা দখলের ঘটনা ছিল বলে আপনি মনে করেন? আমি তাই মনে করি। এটা আমার মানে আমি যখন আপনি দেখেন, আপনি একটা জিনিস আমার সহালোচক বলছিলেন, বাংলাদেশে শুনেন, বাংলাদেশে এই যে বললেন যে কোনো সংসদ নির্বাচনই কিন্তু একটা মিনিট বলেন, সংসদ নির্বাচনী গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারেনি। গণতন্ত্র তো 2-3টা আপনার সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না। আপনি যদি ইংল্যান্ডের দিকে তাকান, কয়েকশো বছর লেগেছে তারা একটা জায়গায় আসতে। তারপরেও আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে 79-এর নির্বাচন ওয়ান অফ দ্য বেস্ট নির্বাচন ছিল সংসদীয়, এবং ওয়ান অফ দ্য বেস্ট সংসদ বাংলাদেশের ইতিহাসে। এরপরে এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছে, এরপরে যে 91-এর নির্বাচন হচ্ছে, সেটাও একটা ভালো নির্বাচন হয়েছে। 96-ও মোটামুটি একটা ভালো নির্বাচন, 2001-এ হচ্ছে। এরপরে দেখেন 2006-এর এই ঝামেলা পাকায়া আপনার 2007-এ আপনি 111টার পথ পরিষ্কার করে দিলেন। তখনকার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে তারা যদি সত্যিকার অর্থে, অনেকেই বিএনপির বিরুদ্ধে তখন মানে সঙ্গে তখন তারা ক্ষমতা ছিলেন, এই যে আনলেন আপনি 2007-এ, এবং এটা তো আমি মনে করি দেশি বিদেশি মানে বাংলাদেশ বিরোধীরা এটার সঙ্গে জড়িত ছিল। যদি তাই না হয়, 2007-এ যে 111 হলো, এরপরে আজকে 2007 থেকে শুরু করে এই যে ফেসিবাদের আমরা যে
উত্থান দেখলাম, যেটা 15-16 বছর, সেটাই তো সেখান থেকে তো শুরু হয়েছে, সেই পথ তো তারাই তৈরি করে দিয়েছে। এরপরে কিন্তু আর কোনো নির্বাচনই হলো না। 2008 সালে যে নির্বাচন সেটাও কিন্তু বিতর্কিত, কিন্তু এটা নিয়ে কম বলা হয়। এরপর ওগুলো তো আর নির্বাচনই হয় নাই, ওটাকে তবু বলা হয়, সেটা কিন্তু ম্যানিপুলেটেড নির্বাচন। তাহলে আজকে যে কুশীলবদের কথা বলতেছেন, ডেফিনেটলি এর মধ্যে এর মধ্যে আমরা সবাই জানি, এর মধ্যে আপনাদের মিডিয়াতে আসতেছে, সোশ্যাল মিডিয়াতে আসতেছে, এই যে আপনার এটা তো বাংলাদেশের বিপক্ষে চলে গেল, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে চলে গেল, যে 2007 থেকে আপনার 2024 পর্যন্ত বিপ্লব, মানে আপনার অভ্যুত্থানের আগ পর্যন্ত এই যে ফেসিবাদের যে শাসন চললো, অর্থনীতি লুটপাট হলো, বা দেশের সম্পদ লুণ্ঠিত হয়ে বিদেশে চলে গেল, বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন যাই ছিল সব আপনি ধ্বংসপ্রাপ্ত হলো, গণমাধ্যম ধ্বংসপ্রাপ্ত হলো, একপক্ষীয় হয়ে গেল, তো আপনারা জানেন। তারপরে ব্যুরোক্রেসি একপক্ষীয় হয়ে গেল, এভরিথিং। তাহলে এই যে আবার নতুন আমরা করে আবার যাত্রা শুরু করলাম, আমি এই যে কথাটা বারবার বলছি, ডেফিনেটলি 2007 বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত একটা ন্যাক্কারজনক এবং বাংলাদেশের বিরুদ্ধের একটা ইয়ে ছিল, মানে কি বলে, মানে ইয়ে ছিল। এটার মধ্যে আমরা, আপনি তো এখন যদি বলে ডকুমেন্টের হতে কিছু পাবো না, এটার মধ্যে 2-1টা বিদেশি শক্তিও জড়িত ছিল বলে আমরা অনেকে বলে থাকি, এবং আমি নিজেও বিশ্বাস করি। এবং এতে হয়েছে কি, এত বছর পর এই ঘটনার বিচার শুরু হয় কি না? এই বিচার না 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 না, আপনি এত বছর তো আপনি এই নির্বাচন এই বিচার করার সুবিধা তো পান নাই। আপনি যারা 2007-এ যেই 111-এর ঘটনা ঘটিয়েছে, পরবর্তীতে যারা রাজনৈতিক সরকার হিসেবে 16-17 বছর থেকে গেছে, তারা তো ওইটারই আপনার কি বলে ধারাবাহিকতা, ওইটারই ধারাবাহিক এবং ওইটারই বেনিফিশিয়ারি। এবং তারা 111-কে আপনি জানেন যে অফিসিয়ালি রিকগনাইজ করেছে। সাবেক প্রধানমন্ত্রী যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, উনি কিন্তু রিকগনাইজ করেছে অফিসিয়ালি, দিস ইজ ডকুমেন্টেড, যে এটা আমরা একটি, এটা আপনি জানেন, আপনি দায়মুক্তি, হ্যাঁ দায়মুক্তি দিয়েছে, রিকগনাইজ করেছে। তারা কখনোই ওয়ানের বিরুদ্ধে তেমন কিছু বলেনি, কারণ তারা এই বেনিফিটটা তারা পেয়েছে। তারা নির্বাচন বিহীন এই দেশে ক্ষমতা থেকে গেছে, সবকিছু করে গণতন্ত্রকে হত্যা করেছে, আবার সেই তাদের সেই 72 থেকে 75 পর্যন্ত যে ঘটনা ঘটেছে, সেটা তো আমরা বলবো।